সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন পেজ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের একাদশ অধ্যায়ের জিনতত্ত্ব ও বিবর্তন এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করবে এবং অনেক কিছু শিখতে পারবে। আর আজকে আমরা ক্লাসটা আমাকে একটু এনশিওর করো যে তোমরা শুনতে পাচ্ছ কিনা আর আমার বোর্ডটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, আমি একটু শিওর হয়ে নেই। ওকে, ধন্যবাদ। আমরা আজকে জিনতত্ত্বের যে টপিক নিয়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আজকে আমরা পড়ব জিন কি, জিনোম কি, লোকাস কি, অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি, হোমোজাইগাস হেটারোজাইগাস বলতে কি বুঝি, ফিনোটাইপ কি, জেনোটাইপ কি, প্রকট জিন বা ডমিনেন্ট জিন কি, প্রচ্ছন্ন জিন বা রেসিসিভ জিন কি, আর পড়ব মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। আমরা এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আমাদের লেকচার প্ল্যানটি সাজিয়েছি। তো প্রথমে আমরা চলে যাই যে জিন তত্ত্ব বা জেনেটিক্স শব্দটি কি বা কোথার থেকে এর উৎপত্তি। আমরা দেখো, যদি প্রথমে আমি বলি যে জেনেটিক্স শব্দটি এর উৎপত্তিটা আসলে মূলত জিন শব্দ থেকে। জেনেটিক্স শব্দটির উৎপত্তি হচ্ছে জিন শব্দ থেকে। আমি পরবর্তীতে আসতেছি জিন জিনিসটা কি, তার আগে আমি জেনে নিই জেনেটিক্স জিনিসটা কি। দেখো, আমরা যদি একটা স্বাভাবিকভাবে একটা চিন্তা করি বা আমরা দেখে থাকি যে সন্ততিদের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা তার পিতামাতার থেকে প্রাপ্ত বা তারও পিতামাতা অর্থাৎ দাদা দাদি থেকে নানা নাতি থেকে প্রাপ্ত হয়ে থাকে। যেমন এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে ছেলেটি বা মেয়েটির চেহারা তার বাবার মতো হয়েছে, তার চোখ তার মায়ের মতো হয়েছে, চুলগুলো তার দাদার মতো হয়েছে। আমরা এই বিষয়গুলো কিন্তু দেখে থাকি। আসলে এটা কেন হয়? এটা হওয়ার মূল কারণটাই হচ্ছে আসলে মূলত যে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলা পরবর্তী বংশ থেকে বংশস্তরে স্থানান্তরিত হয়। আর যে মাধ্যম বা যার মাধ্যমে স্থানান্তরিত হয় সেই বিষয়টা হচ্ছে জিন। আর এই যে বংশ থেকে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়, এই স্থানান্তর হওয়াকে বলা হয় হ্যারিডিটি বা বংশগতি। এটাকে বলে হ্যারিডিটি বা বংশগতি। তাহলে যদি আমরা বলি যে বংশগতি কি বা হ্যারিডিটি কি, তাহলে বলবো আমরা যে কোনো বৈশিষ্ট্য তার পিতামাতা থেকে তার সন্তান সন্ততিদের মধ্যে স্থানান্তরিত হওয়াকে বলা হয় হ্যারিডিটি বা বংশগতি। আর এই বংশগতি বিষয়ে বা হ্যারিডিটি বিষয়ে যে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, অর্থাৎ যে ব্রাঞ্চে এটা নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ জিনের গঠন, কার্যপদ্ধতি, তারপরে এর ফলাফল, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, এই শাখাটাকেই মূলত বলা হয় জেনেটিক্স বা জিনতত্ত্ব। তাহলে আমরা জিনতত্ত্ব বা জেনেটিক্স বিষয়টা কি বললাম? যে বিজ্ঞানের যে শাখায় জিনের উৎপত্তি, গঠন, প্রকৃতি, তারপরে এর কার্যপদ্ধতি, এর ফলাফল, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, এই শাখাটাকে বলা হয় জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। আর বংশগতিবিদ্যার মানে পেছনে যে বিজ্ঞানীর সবচেয়ে বড় অবদান, তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, যাকে ফাদার অব জেনেটিক্স বলা হয়, অর্থাৎ জিনতত্ত্বের জনক বলা হয়ে থাকে। আমরা প্রথমে একটু জেনে নিই যে গ্রেগর জোহান মেন্ডেল কে ছিলেন। গ্রেগর জোহান মেন্ডেল মূলত অস্ট্রিয়ান একজন কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার পরিবারে একটা দারিদ্রতা ছিল। দারিদ্রতার কারণে তার পড়ালেখাটা বেশি দূর আগাইতে পারে নাই, কিন্তু তার মনের ভিতরে
তার স্বপ্ন ছিল আসলে অ্যাকচুয়ালি শিক্ষক হওয়া বা গবেষণা এই বিষয়গুলো ছিল। কিন্তু যেহেতু সে বেশি দূর পড়ালেখা করতে পারে নাই, সেহেতু মাত্র 21 বছর, তার জন্মটা হয়েছিল 1822 সালের দিকে, 22 সালে। আর তিনি মাত্র 21 বছর বয়সে তিনি অস্ট্রিয়ার, বর্তমানে চেকোস্লোভাকিয়া, এই একটি চার্চে অর্থাৎ গির্জার পাদ্রী হিসেবে বা ফাদার হিসেবে সে এখানে দায়িত্ব পালন করেন। এবং এই দায়িত্ব পালন অবস্থায় তিনি তার ওই গির্জার আশেপাশে যে জায়গাগুলো ছিল, এই আশেপাশের জায়গাগুলোয় প্রায় 34 প্রজাতির মটরশুঁটি গাছ রোপণ করেন এবং এদের মধ্যে পরাগায়ন ঘটিয়ে তিনি বংশ পরম্পরায় কীভাবে বৈশিষ্ট্যগুলা একটা বংশ থেকে পরবর্তী বংশস্তরে স্থানান্তরিত হয় এই বিষয়ে একটি গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করেন। আর তার এই গাণিতিক ব্যাখ্যাটা তিনি রিপোর্ট আকারে 1860 সাল বা এর আশেপাশে 1866 সাল সময়ে তিনি এই গবেষণাগুলো করে থাকেন এবং 1866 সালে ব্রোবেন হিস্ট্রি সোসাইটিতে তিনি এই রিপোর্টটি উপস্থাপন করেন। কিন্তু ওই সময়ের বিজ্ঞানীরা তার এই গবেষণাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে এটাকে বয়কট করেন। তার এইভাবেই তিনি তার মনের দুঃখ নিয়ে তিনি 1884 সালের দিকে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যুর পরবর্তী 16 বছর পরে অর্থাৎ 1900 সালের দিকে তিনজন আলাদা বিজ্ঞানী আলাদাভাবে, তাদের মধ্যে একজন ছিলেন হুগো দ্য ব্রিজ, তিনি নেদারল্যান্ডের, আরেকজন ছিল চেয়ারমার্ক যিনি অস্ট্রিয়ার নাগরিক ছিলেন, আরেকজন ছিলেন কার্ল করেন্স যিনি জার্মানির অধিবাসী ছিলেন। এই তিনজন বিজ্ঞানী তারা এই বংশগতি কীভাবে এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তর এই বিষয় নিয়ে গবেষণা করেন এবং গবেষণা ফলাফল দেখা যায় যে মেন্ডেল সেই 1866 সালে যে রিপোর্টটি জমা দিয়েছিলেন তার সাথে অনেকটাই মিলে যায়, অর্থাৎ তার ভিত্তিটা একই ছিল। তখন তারা বুঝতে পারেন যে আসলেই এত বছর পূর্বে গ্রেগর জোহান মেন্ডেল বংশ পরম্পরায় সম্বন্ধীয় যে ব্যাখ্যাগুলো দিয়েছিলেন, যে তথ্যগুলো দিয়েছিলেন, সেটা বর্তমান সাথে গবেষণার সাথে অনেক মিলে যায় এবং এজন্যই তাকে পরবর্তীতে তার সম্মানার্থে এই জেনেটিক্সের জনক বা জিনতত্ত্বের জনক বলা হয়ে থাকে। তিনি তার এই গবেষণা লব্ধ ফলাফল থেকে ওই সময়ের বিজ্ঞানীগুলা অর্থাৎ ওই 1900 সালের দিকে বা 1901 সালের দিকে তার এই গবেষণালব্ধ ফলাফল থেকে দুটি সূত্রের উপস্থাপন করেন, যাকে মেন্ডেলের সূত্র বা ম্যান্ডেলিজম বা ম্যান্ডেলবাদ বলা হয়ে থাকে। যাই হোক, এই ম্যান্ডেলের সূত্রগুলো পড়তে গেলে আমাদের মূলত এই যে আজকের যে আমি টপিকগুলো সাজিয়েছি বিশেষ শব্দসমূহ, এই বিশেষ শব্দসমূহ সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা চলে যাই যে জিন কি। প্রথমে আমি যদি বলি জিন কি, এই জিন শব্দটা জানার আগে আমাকে একটু পিছনে যদি আমি চলে যাই, আমরা যদি প্রথমে বলি যে দেহের গঠন এবং কার্যিক একক কি, আমরা জানি সেটা হচ্ছে সেল বা কোষ। দেহের গঠন এবং কার্যিক একক হচ্ছে কোষ। আর এই কোষের মধ্যে সাধারণত আমরা জানি প্রধানত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, ওভারঅল মিলে হয় প্রোটোপ্লাজম। এই নিউক্লিয়াসের মধ্যে তাহলে কোষের গঠন যদি বলি, কোষের গঠনের সাইটোপ্লাজমের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে মূলত সূত্রাকার সাধারণত ক্রোমাটিন তন্তু তথা ক্রোমোজোম থাকে। আর আমরা জানি ক্রোমোজোমের প্রধান কাজ হচ্ছে এই যে জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করা, অর্থাৎ একটা জীবের মধ্যে যতগুলা বৈশিষ্ট্য আছে সবগুলা বৈশিষ্ট্য ধারণ করে এই ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমের মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্যই কোনো না কোনো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ জিনগুলা মূলত এই ক্রোমোজোমের মধ্যে আবদ্ধ থেকে এক একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে। তোমরা কি আমার ক্লাসটা কোনো ধরনের হ্যাম্পার হয়েছে কিনা তোমরা আমাকে একটু জানাও।
যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমের মধ্যে আছে কি? ক্রোমোজোমের মধ্যে আছে জিন। অর্থাৎ এই ক্রোমোজোমের মধ্যে যে বৈশিষ্ট্যগুলা কি হচ্ছে, মানে সংঘবদ্ধ আছে, এই বৈশিষ্ট্যগুলো মূলত এই জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাহলে যদি আমি বলি জিন কি, তাহলে বলতে পারি জিন হচ্ছে ক্রোমোজোমের একটা পার্টস, একটা অংশ। অর্থাৎ জিন হচ্ছে ক্রোমোজোমের একটি অংশ যা জীবের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে এবং বংশ পরম্পরায় তা বহন করে থাকে। অর্থাৎ এক বংশ থেকে পরবর্তী বংশধরে সেটা স্থানান্তর করে থাকে, আর স্থানান্তরের মাধ্যম হচ্ছে জিন। তাহলে আমরা জানি, একটি মানুষ দিয়ে যদি উদাহরণ দেই, আমরা জানি মানুষের ক্রোমোজোম কয় জোড়া? মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। অর্থাৎ একজন মানুষের প্রত্যেকটি কোষে তথা নিউক্লিয়াসে তথা ক্রোমোজোমে নিউক্লিয়াসে 23 জোড়া ক্রোমোজোম থাকে। আমরা জানি যার 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে কি বললাম? 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, যা সাধারণত আমরা জানি অটোজোমগুলো দেহ গঠনকারী যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য বহন করে থাকে। আর 1 জোড়া যে ক্রোমোজোম আছে, অর্থাৎ একজন ব্যক্তি, একটা জীব পুরুষ হবে না স্ত্রী হবে, এটা নিয়ন্ত্রিত হয় মূলত সেক্স ক্রোমোজোম দ্বারা। আমরা জানি সেক্স ক্রোমোজোম সাধারণত এক্স, পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই এবং স্ত্রীদের ক্ষেত্রে এক্স এক্স এই দ্বারা প্রকাশিত হয়। অর্থাৎ দেখো, তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য, অর্থাৎ একটা পুরুষ আর একটা স্ত্রী, একটা মহিলা, প্রত্যেকটা বৈশিষ্ট্য এরকম 1 জোড়া ক্রোমোজোম 1 জোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা জানি যে একজন মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকলেও একজন মানুষের কিন্তু বৈশিষ্ট্য হাজার হাজার বৈশিষ্ট্য আছে। যেমন আমরা বলতে পারি একজন মানুষ কেমন, একজন মানুষ লম্বা, একজন মানুষ ফর্সা, একজন মানুষ কালো, বা একজন মানুষের হাইট কম, আবার একজন মানুষের চুল কোঁকড়ানো, আরেকজন মানুষের চোখ ব্রাউন কালার, আরেকজনের চোখ কালো কালার, এরকম হয়ে থাকে। তার মানে একটা জীবের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে। আসলে এই পর্যন্ত একজন জীবের মধ্যে, একটা মানুষের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে তা এখনও জানা সম্ভব হয়নি। তাহলে এটা অন্তত আমরা বুঝতে পারি যে যেহেতু একজন মানুষের মধ্যে অসংখ্য বৈশিষ্ট্য আছে, কিন্তু ক্রোমোজোম কত জোড়া? 23 জোড়া। তাহলে এইটা অন্তত আমরা নিশ্চিত যে এক একটা ক্রোমোজোম অসংখ্য বৈশিষ্ট্য বহন করে তথা অসংখ্য জিন বহন করে। যদি আমরা মনে করি, ধরো এটা একটা ক্রোমোজোম, এরকম একটা ক্রোমোজোমের মধ্যে অসংখ্য জিন বহন করে, অর্থাৎ অসংখ্য জিন দ্বারা এরকম একটা ক্রোমোজোম গঠিত হয়। তাহলে সেক্ষেত্রে জিন কি জিনিস? জিন হচ্ছে, ধরো এইখানে একটা জিন অবস্থান করতেছে, এইখানে আরেকটা জিন আছে, এখানে আরেকটা জিন আছে, এরকম অসংখ্য জিন দ্বারা একটা ক্রোমোজোম গঠিত হয়েছে। তাহলে জিনের সংজ্ঞাটা আমরা কীভাবে বলতে পারি? যে ক্রোমোজোমের একটি ক্ষুদ্র অংশ যা এক একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বংশ পরম্পরায় সেটা স্থানান্তর করে থাকে। তাহলে এটাই হচ্ছে মূলত জিন। কিন্তু আমরা যে একটু আগে যেটা বলছিলাম যে প্রথমত এই জেনেটিক্স নিয়ে প্রথম গবেষণা করেছিলেন ম্যান্ডেল। ম্যান্ডেল আসলে মূলত এটাকে জিন হিসেবে ব্যবহার করেননি, এটাকে তিনি ফ্যাক্টর হিসাবে ব্যবহার করেছিলেন। অর্থাৎ তিনি এটাকে জিন না বলে তিনি এটাকে বলেছিলেন ফ্যাক্টর। পরবর্তীতে 1905 সালের দিকে উইলিয়াম ব্যাটসন নামক একজন বিজ্ঞানী, তিনি এই ফ্যাক্টরটার নামকরণ করেন জিন। তাহলে আমরা কি পেলাম? জিন নামকরণ করেছে উইলিয়াম ব্যাটসন, আর ম্যান্ডেল তিনি বলেছিলেন এটাকে ফ্যাক্টর। আর আমরা এখন বর্তমান সময় এটাকে কী হিসেবে ব্যবহার করি? জিন হিসেবে ব্যবহার করি। তাহলে জিন কি? জিন হচ্ছে ক্রোমোজোমের একটি খণ্ড অংশ বা একটা ক্ষুদ্রতম অংশ যা জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বহন করে থাকে, যা পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়ে থাকে। ওকে, এবার আসো যে কথাটা লিখেছিলাম জিনোম কি। আমি একটু আগেই বলেছিলাম যে মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে।
23 জোড়া ক্রোমোজোমগুলো কীভাবে, ধরো এইভাবে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই 22 জোড়া ক্রোমোজোম কীভাবে আছে, ধরো 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 আপ ডট, এইভাবে 22 জোড়া ক্রোমোজোম সজ্জিত আছে। 1 নম্বর ক্রোমোজোম, প্রথম জোড়া ক্রোমোজোম, দ্বিতীয় জোড়া ক্রোমোজোম, তৃতীয় জোড়া ক্রোমোজোম, চতুর্থ জোড়া ক্রোমোজোম, পঞ্চম জোড়া ক্রোমোজোম, এইভাবে 22 জোড়া অটোজোম এভাবে সজ্জিত আছে। আর লাস্ট যে 1 জোড়া ক্রোমোজোম আছে তাকে আমরা বলতেছি সেক্স ক্রোমোজোম, যা পুরুষের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই দ্বারা চিহ্নিত করি, আর স্ত্রীর ক্ষেত্রে আমরা সেটাকে এক্স এক্স দ্বারা চিহ্নিত করে থাকি। এই যে ক্রোমোজোমগুলা 22 জোড়া ক্রোমোজোমের এক সেট ক্রোমোজোমকে, এরকম এক সেট ক্রোমোজোমকে বলা হয় জিনোম। অর্থাৎ 22 জোড়া 23 জোড়া তথা 46টি ক্রোমোজোমের এক সেট ক্রোমোজোমকে, অর্থাৎ 23টি ক্রোমোজোমকে, যার মধ্যে প্রত্যেকটা একটা একটি করে আছে, এরকম এক সেট ক্রোমোজোমকে বলা হয় মূলত জিনোম। তাহলে জিনোমকে আমরা বুঝতে পারছি, জিনোম হচ্ছে ক্রোমোজোমের এক সেট ক্রোমোজোমকে বলা হয় জিনোম। আর জিনোম ফ্রিকোয়েন্সি ব্যাপারটা আছে, জিনোম সিকোয়েন্সিং বা জিনোম ফ্রিকোয়েন্সি বলে যেটা, এই যে জিনগুলা ক্রোমোজোমগুলা যে সজ্জিত আছে এই সজ্জাটাকেই বলা হয় জিনোম সিকোয়েন্সিং। অর্থাৎ এই যে 1 2 3 4 এটা একটা আসলে ক্রোনোলজিক্যালি একটা ক্রমিক নং অনুযায়ী এটা সজ্জিত আছে। আসলে মূলত এই সজ্জাটা তৈরি হয়েছে এদের কিসের উপরে, এর আকৃতির উপরে ভিত্তি করে। এখানে প্রথম জোড়া ক্রোমোজোম, অর্থাৎ এখানে যদি প্রথম জোড়া ক্রোমোজোম থাকে, এখানে দ্বিতীয় জোড়া ক্রোমোজোম, তৃতীয় জোড়া ক্রোমোজোম, এভাবে 1 2 3 4 এভাবে 22, এভাবে আসলে আকৃতি অনুযায়ী এটা সজ্জিত হয়েছে। সবচেয়ে বড় যে ক্রোমোজোম সেটা হচ্ছে 1 নাম্বার, 2 নম্বরে তার চেয়ে ছোটো, 3 নম্বরে তার চেয়ে ছোটো, এভাবে সবচেয়ে ছোট হচ্ছে 22 নাম্বার। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে তাদের মধ্যে আরও ছোটো। আর এই সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স ওয়াই এবং এক্স এক্স, এর মধ্যে পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই এবং মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স, এই এক্স ওয়াই এর মধ্যে সবচেয়ে ছোটো ক্রোমোজোম হচ্ছে ওয়াই। তাহলে কি পাইলাম, সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স ওয়াই, এই দুটা ক্রোমোজোমের মধ্যে সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম ক্রোমোজোম কোনটি, ওয়াই। আর টোটাল সবচেয়ে বড় ক্রোমোজোম কোনটি, 1 নং যে ক্রোমোজোমটা আছে সেটা। ওকে, তাহলে মোটামুটি আমরা জিনোমটি বুঝতে পেরেছি, জিনোম সিকোয়েন্সিং বুঝতে পেরেছি। এবার আসো লুকাস কি, এবার আসো কি আমরা বলবো লুকাস। আসলে লুকাস শব্দটা মনে রাখার জন্য আমি লোকেশন, স্থান, এই বিষয়টাকে দিয়ে মনে রাখার চেষ্টা করি। যেমন আসলে লুকাস বিষয়টা ধরো আমি একটু আগেই বললাম, এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের মধ্যে বলেছি একাধিক জিন থাকতে পারে। যেমন এইখানে একটা জিন, যদি 1 নং জিন, এইখানে একটা জিন থাকতে পারে, এইখানে একটা জিন থাকতে পারে, এইখানে একটা জিন থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইভাবে স্থানে স্থানে অসংখ্য জিন থাকতে পারে। একটা ক্রোমোজোমের যে স্থানে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটা জিন অবস্থান করে, সেই অবস্থান অর্থাৎ সেই স্থানটাকে বলা হয় লুকাস। তার কি বললাম, লুকাস কি, লুকাস হচ্ছে কোনো ক্রোমোজোমের যে স্থানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, ধরো একটা বৈশিষ্ট্য আমি বললাম যে লম্বা, লোকটি কেমন, লম্বা। ধরে নেই একজন লম্বা ব্যক্তির জন্য, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যের জন্য, লম্বা একটা বৈশিষ্ট্য যদি হয়, এই লম্বা বৈশিষ্ট্যের জন্য একটা জিন দায়ী, একটা জিন দায়ী জিনকে আমি যদি ক্যাপিটাল টি দ্বারা মানে প্রকাশ করি, অর্থাৎ টেইল থেকে মানে টল থেকে টি ধরে নিলাম আর কি, ধরে নিলাম, তুমি যে কোনোটাই ধরে নিতে পারো এটা ধরার ক্ষেত্রে। সাপোজ আমি মনে করি তুমি এটা অন্য কিছু এম ওয়াই জেড কে যা ইচ্ছা ধরতে পারো, সমস্যা নাই। সেক্ষেত্রে আমি ধরে নিলাম লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে টি। এটা যদি একটা জিন হয়, অর্থাৎ একটা বৈশিষ্ট্য হওয়ার জন্য যে দায়ী জিনটা, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য হওয়ার জন্য যে দায়ী জিনটা, এই দায়ী জিনটাকে আমি ক্যাপিটাল টি ধরে নিলাম। তাহলে এই ক্রোমোজোমটার মধ্যে মনে করি এই স্থানটার মধ্যে এই টিটা অবস্থান করতেছে। তাহলে এই টি এর যে স্থান, যে জায়গাটা, এই জায়গাটাকে আমি মূলত বলতেছি কি লুকাস। আশা করি বুঝতে পারছো লুকাস কি। লুকাস তাহলে কি, যে কোনো একটা ক্রোমোজোমে যে অংশে কোনো একটা বৈশিষ্ট্য, যেমন লম্বা বৈশিষ্ট্য নির্ধারণকারী যে কোনো একটা বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন যেইখানে বা যে স্থানে অবস্থান করে, এই স্থানটাকে বলতেছি আমি কি লুকাস। তাহলে লুকাস কি বুঝতে পেরেছি হয়তো। এবার আমরা চলে আসি অ্যালিল কি। অ্যালিল, অ্যালিলটা বোঝার আগে আমরা আরেকটু জেনে নিই। আমরা জানি
একটু আগেই বলছিলাম যে একটা কোষ, ধরো এটা একটা কোষ, এই কোষের মধ্যে ধরো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে ধরো ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমগুলো আছে। তাহলে এই ক্রোমোজোমগুলো কিভাবে আছে? আমরা জানি কোনো একটা কোষের মধ্যে, অর্থাৎ ডিপ্লয়েড যে কোষগুলা বলে থাকি আমরা, এই ডিপ্লয়েড কোষের মধ্যে এই ক্রোমোজোমগুলা, সাধারণত ক্রোমোজোমগুলা জোড়ায় জোড়ায় অবস্থান করে। ওই একটু আগেই বললাম 23 জোড়া ক্রোমোজোম, আর কীভাবে অবস্থান করে? জোড়ায় জোড়ায় অবস্থান করে। যার যেমন 1, এইদিকে 1, এইরকম 2, এইদিকে 2, 3, এইদিকে 3, এইভাবে ক্রোমোজোমগুলো কীভাবে অবস্থান করে? জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে মনে করি এইখানে প্রথম যে জোড়া ক্রোমোজোম, এইখানে প্রথম জোড়া ক্রোমোজোম, এখানে প্রথম জোড়া ক্রোমোজোম, একটা দুইটা এরকম এক জোড়া ক্রোমোজোম এইখানে আছে। তাহলে এই যে এখানে যে এক জোড়া ক্রোমোজোম আছে, যার মধ্যে আমরা যে এক জোড়া ক্রোমোজোমগুলো, আবার একটা জিনিস মনে রাখবা যে এখানে জোড়ায় জোড়া ক্রোমোজোম, এক সেট ক্রোমোজোমকে জিনোম বলে, এরকম জোড়া জোড়া ক্রোমোজোম যার 50% ক্রোমোজোম, যার 50% ক্রোমোজোম আসে পিতার থেকে আর 50% ক্রোমোজোম আসে মাতার থেকে। অর্থাৎ আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম আছে, এর এক সেট ক্রোমোজোম আসে আমার পিতার থেকে প্রাপ্ত, আরেক সেট ক্রোমোজোম আমার মায়ের থেকে প্রাপ্ত। এই এক সেট ক্রোমোজোম পিতার থেকে এসে আরেক সেট ক্রোমোজোম আমার মায়ের থেকে এসে যখন দুটো একত্রিত হয়েছে, এইভাবে জোড়া পেয়ার অবস্থায় হয়েছে, এরকম জোর বেঁধেছে, তখনই এক জোড়া, দুই জোড়া, এইভাবে 23 জোড়া ক্রোমোজোম সঙ্গবদ্ধ হয়েছে। আর এইভাবে একটা কোষের মধ্যে এইভাবে ক্রোমোজোমগুলো কী অবস্থায় থাকে? জোরবদ্ধ অবস্থায় থাকে। আর যখন এই ক্রোমোজোম জোরবদ্ধ অবস্থায় থাকে, তখন একে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তখন একে কী বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম বলে। তাহলে একটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আমি বলছি যে জিনগুলো কীভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। এই যে জোড়ায় জোড়ায় যে জিনগুলো থাকতেছে, তাহলে একটা জোড়ায় জোড়ায় যদি থাকে, ধরো একটু আগে আমি যেটা বলছি, একটু আগে যে কথাটা বলেছিলাম যে একটা ক্রোমোজোমের মধ্যে, ধরো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, ধরো এটা আমার পিতার থেকে প্রাপ্ত, এটা আমার মায়ের থেকে প্রাপ্ত, ধরো এটা আমার পিতার থেকে প্রাপ্ত, এটা আমার মায়ের থেকে প্রাপ্ত। তাহলে পিতার থেকে একটা ক্রোমোজোম অসংখ্য বৈশিষ্ট্য নিয়ে এসেছে। ধরো আমার পিতার থেকে একটা বৈশিষ্ট্য নিয়ে এসেছে টি, অর্থাৎ লম্বার বৈশিষ্ট্যের জিনটা নিয়ে এসেছে। আর মায়ের থেকে ধরো একটা বৈশিষ্ট্য নিয়ে এসেছে, মায়েরও ওইরকম হাইট, এটা পিতার যেরকম একটা হাইটের বৈশিষ্ট্য, এখানে আমি লম্বা না বলি হাইটের বৈশিষ্ট্য, দৈর্ঘ্যের বৈশিষ্ট্য। এদিকে মায়ের ওই রকম হাইটের, হয় লম্বা নয় খাটো। মনে করি আমার মা খাটো, আমার মায়ের থেকে নিয়ে এসেছে খাটোর যে বৈশিষ্ট্য, ধরো খাটোর যে বৈশিষ্ট্যটা আমি স্মল টি দ্বারা ধরে নিলাম। তাহলে আমার পিতার থেকে একটা বৈশিষ্ট্য এসেছে, মানে লম্বার বৈশিষ্ট্য জিনটা এসেছে টি হিসাবে, আর আমার মায়ের থেকে দৈর্ঘ্যের বৈশিষ্ট্য এসেছে খাটোর যেটা, সেটা স্মল টি হিসাবে এসেছে। এখন যখন একটা সেলের ভিতরে, একটা ক্রোমোজোমের ভিতরে এই দুইটা ক্রোমোজোম একত্রিত হবে, তখনই একটা পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য প্রকাশ পাবে। অর্থাৎ আমি বলতে চাই যে কোনো একটা বৈশিষ্ট্য যখন জীবের মধ্যে প্রকাশিত হয়, তখন ওই বৈশিষ্ট্যটা মূলত এক জোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কি বললাম? কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যখন জোড়া বেঁধে কোনো কোষের ভিতরে অবস্থান করে, তখনই ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। আর যখন ধরো এটা টি, এই টি, এই দুইটা যখন জোড়া বাঁধে, তখন এটা হচ্ছে এরা অ্যালিল। অর্থাৎ কোনো একটি লুকাসের মধ্যে, অর্থাৎ কোনো একটা সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে জিন দ্বয়, অর্থাৎ যে জিন দুটো মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, এই জিন দ্বয় একটিকে অপরটির অ্যালিল বলে। অর্থাৎ কী বলছি? অর্থাৎ কোনো একটা সেলের ভিতরে যখন এক জোড়া জিন একত্রিত হয়ে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করেছে, যেমন এখানে বৈশিষ্ট্যটা প্রকাশ করেছে কি? লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ করেছে। অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যের জন্য পিতার থেকে একটা ক্যাপিটাল টি আসছে, মাতার থেকে একটা স্মল টি আসছে। আমি পরে বুঝাচ্ছি যে স্মল টি কেন লম্বা, বা এটা ধরে নিচ্ছি আমি, কিন্তু এটা ধরে নিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এই যে দুইটা জিন একত্রিত হয়ে যখন একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই জিন দুইটাকে যখন একই লুকাসের মধ্যে অবস্থান করে একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, তখন এই জিন দুইটাকে একটির অপরটির অ্যালিল বলে।
তাহলে কি বলছি, কোনো একটা বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন যুগলকে একটি অপরটির অ্যালিল বলে। যেমন তোমরা যদি ধরো অনেক সময় মানে একটা রুমে ধরো দুইজন বন্ধু একত্রে থাকো, তাহলে একজন আরেকজনের কি রুমমেট। তাহলে এইখানে কি করতেছে, একটা লোকাসের মধ্যে দুইটা জিন একত্রে অবস্থান করে একটা বৈশিষ্ট্য নির্ধারণ করছে, আর এই জিন দুটার সম্পর্কটাকে বলা হচ্ছে অ্যালিল। অর্থাৎ কোনো একটি লোকাসে কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলের একটিকে অপরটির অ্যালিল বলে। আর অ্যালিলোমর্ফ কি? অ্যালিলোমর্ফটা হচ্ছে এই যে কোনো একটা লোকাসের ভিতরে যে জিন দুটো একত্রিত হয়ে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এই জিন দুটো একত্রে থাকাটাকে বলা হয় অ্যালিলোমর্ফ। তাহলে কি বলছি, কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগল কোনো লোকাসের মধ্যে একত্রে থাকাকে বলা হয় অ্যালিলোমর্ফ। তাহলে বুঝতে পারছি আমরা কি, লোকাস বুঝতে পারলাম, অ্যালিল বুঝতে পারছি, তারপরে অ্যালিলোমর্ফ জিনিসটা কি আমরা এখন বলতে পারবো। এবার আসো হোমোজাইগাস বা হেটারোজাইগাস জিনিসটা আবার কি। হোমোজাইগাস আমি একটু আগেই বলেছিলাম, ধরো আমি একটু আগে ধরে নিছি যে আমার বাবা লম্বা, আমার বাবা লম্বা, তাহলে আমার বাবা কেমন, লম্বা। তাহলে বাবার লম্বা হওয়ার পিছনে ধরে নেই, বাবা লম্বা হওয়ার পিছনে তার একজোড়া জিন দায়ী, ক্যাপিটাল টি দ্বারা আমি লম্বা জিনটাকে প্রকাশ করেছি। আমার বাবার দুইটা জিন একত্রিত হয়ে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ করেছে। ধরে নিই আমার মা কেমন, খাটো। ধরে নিই আমি আমার মায়ের খাটো বৈশিষ্ট্যটার জন্য দায়ী জিনটাকে যদি স্মল টি ধরে নিই, তাহলে খাটো হওয়ার পিছনে দুইটা স্মল টি একত্রিত হয়ে খাটো বৈশিষ্ট্যটা প্রকাশ করেছে। তাহলে আমি বলছি, প্রথমেই বলছি, যখনই আমার বাবার থেকে একটা জিন এবং আমার মায়ের থেকে একটা জিন তথা একটা ক্রোমোজোম এইভাবে এসে একত্রিত হয়, তখনই তার সন্তানের মধ্যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। তাহলে এই ক্ষেত্রে ধরি আমার বাবার থেকে একটা জিন এসে এবং আমার মায়ের থেকে আরেকটা জিন এসে যখন এরকম একটা কোষের ভিতরে এরকম ক্রোমোজোম দুইটা যখন হোমোলোগাস অর্থাৎ একত্রিত হয়েছে, তখনই একটা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তাহলে এক্ষেত্রে আমার বাবা হচ্ছে লম্বা, যার জন্য দায়ী জিন টি, আমার মা হচ্ছে খাটো, যার জন্য দায়ী জিনিস ধরে নিছি আমি স্মল টি। কিন্তু এখানে যে সন্তানটির জন্ম নিয়েছে, তার বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখো একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। তাহলে এই ক্ষেত্রে তোমার স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে পারো, স্যার এই ক্ষেত্রে তার বৈশিষ্ট্যটা কেমন হবে? তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাও এই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কেমন হতে পারে। তার আগে এই টার্মটা এখানে বৈশিষ্ট্যটা কেমন হতে পারে এটা জানার জন্য আমাকে জানতে হবে, বিষয়টা আমাকে জানতে হবে এই ক্ষেত্রে যে হোমোজাইগাস আর হেটারোজাইগাস বিষয়টা কি। তার আগে আমাকে একটু জানতে হবে প্রকট এবং প্রচ্ছন্ন জিন কি। তাহলে এইরকমভাবে যখন দুইটা বিপরীত বৈশিষ্ট্য, দেখো একটা লম্বা আর একটা খাটো, এরকম বিপরীত বৈশিষ্ট্য জিন দুইটা যখন একত্রিত হয়ে বৈশিষ্ট্য প্রকাশ করবে, তাহলে দিন শেষে অবশ্যই একটা ব্যক্তি লম্বা খাটো দুইটাই হতে পারে না, তাই না? হয় লম্বা হবে, নয় কি হবে, খাটো হবে। তাহলে এই ক্ষেত্রে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাইতে পারবে। তাহলে এই ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? আসলে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এটা ডিপেন্ড করবে এই যে প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, অর্থাৎ ডমিনেন্ট জিন আর রেসেসিভ জিন, এই জিনের ওপরে ভিত্তি করে। এই ক্ষেত্রে আমাকে জানতে হবে তাহলে প্রকট জিন কি। এই যে দুইটা জিন যখন এইভাবে বিপরীত দুইটা জিন অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা জিন যখন একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, অর্থাৎ এই ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে, দুটোই বৈশিষ্ট্য একত্রে প্রকাশ হওয়ার সুযোগ নাই, হয় লম্বা নয় খাটো। যদি লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তবে এই ক্যাপিটাল টি অর্থাৎ এই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটাকে বলা হবে প্রকট জিন বা ডমিনেন্ট জিন। অর্থাৎ সে ডমিনেন্ট করছে কাকে? এই যে স্মল টিটাকে, অর্থাৎ স্মল টিটাকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়েছে বা বৈশিষ্ট্য প্রকাশ দেয়নি, অর্থাৎ তাকে ডমিনেন্ট করে সে নিজে প্রকাশ পেয়েছে। তাহলে কি বলবো আমরা?
যখন বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা জিন একত্রিত হয়ে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে সেই বৈশিষ্ট্যের জিনটাকে বলা হবে প্রকট জিন বা ডমিনেন্ট জিন। আর যে বৈশিষ্ট্যটি প্রকাশ পেতে পারে না ওই জিনটাকেই মূলত বলা হয় প্রচ্ছন্ন জিন বা রেসিসিভ জিন। তাহলে প্রকট জিন কি? দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন যখন একত্রিত হয়ে কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশ করে, যে বৈশিষ্ট্যটা প্রকাশ করে ওই জিনটাকে বলা হয় প্রকট জিন বা ডমিনেন্ট জিন। আর যে বৈশিষ্ট্যের জিনটি প্রকাশ পায় না ওই জিনটাকে বলা হয় প্রচ্ছন্ন বা রেসিসিভ জিন। এই ক্ষেত্রে এবারে আসো যে তাহলে আমরা ধরে দেখলাম যে জিন যদি প্রকট হয় তাহলে সে এইরকম ক্যাপিটাল টি অর স্মল টি, অর্থাৎ তার সাথে খাটো জিন থাকা সত্ত্বেও সে প্রকাশিত হতে পারে। অর্থাৎ এটা কার উপর ডিপেন্ড করতেছে? এই প্রকটতার উপরে ডিপেন্ড করতেছে। অর্থাৎ জিনটা যদি প্রকট হয় তাহলে সে এরকম বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিনের সাথে যুগল বেঁধেও তার বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম। তাহলে এই অবস্থাটাকে তখন আরেকটা যদি বলি, তাহলে এটা যদি হয়, আমরা জানি স্বাভাবিকভাবেই ক্যাপিটাল টি অর্থাৎ দুইটাই যদি কি হয় একই প্রকৃতির জিন হয়, অর্থাৎ দুইটাই যদি লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন হয়, এইভাবে যখন দুইটা জিন একত্রিত হয়ে বৈশিষ্ট্য প্রকাশ করবে স্বাভাবিকভাবে এটা কীরকম হবে আমরা জানি? লম্বা হবে। কারণ কি? কারণ এই ক্ষেত্রে তো আর অন্য কোনো জিন বৈশিষ্ট্য প্রকাশ করার সুযোগ নাই, কারণ দুইটাই এখানে কি? দুইটাই এখানে প্রকট বৈশিষ্ট্য বা দুইটাই এখানে কি একই প্রকৃতির জিন। তাহলে একই প্রকৃতির জিন যখন দুইটা একত্রিত হবে তখন অবশ্যই ওই প্রকৃতির যে বৈশিষ্ট্যটা ওইটাই প্রকাশ পাবে। তাহলে যদি ক্যাপিটাল টি দুইটাই একত্রিত হয় তাহলে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এবারে আসো, যদি দুইটাই স্মল টি হয় তাহলে দুইটাই একই প্রকৃতির এখানেও, তাহলে আমরা জানি স্মল টি থেকে আমি ধরে নিচ্ছি কি খাটো বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী জিন। তাহলে দুইটাই যখন খাটো বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী জিন একত্রিত হবে তখন এটাকে বলা হবে কি? খাটো বৈশিষ্ট্য। তাহলে স্বাভাবিকভাবে দেখো দুইটা একই রকম অর্থাৎ একই প্রকৃতির জিন যখন একত্রিত হয়ে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে তখন এই প্রকৃতিটাকে বলা হবে হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস কি? কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগল যদি একই প্রকৃতির হয়, কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, আমরা জানি একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় দুইটা জিন দ্বারা, একত্রিত হয়ে দুইটা জিন একত্রিত হয়ে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগল যদি একই প্রকৃতির হয়, দুইটা যদি একই রকম জিন যদি একত্রিত বৈশিষ্ট্য প্রকাশ করে তখন তাকে বলা হয় হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস অবস্থা তাহলে কি? হোমোজাইগাস অবস্থায় দেখো তো প্রকট প্রচ্ছন্ন বলে কোনো কথা নাই, কারণ হোমোজাইগাস অবস্থা এখানে কে প্রকট কে প্রচ্ছন্ন হওয়ার দরকার নেই, কারণ দুটি একই প্রকৃতির একই। তাহলে হোমোজাইগাস অবস্থায় কি করবে? ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এক্ষেত্রে প্রচ্ছন্ন দুইটা যদি একত্রিত হয় ওই বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কিন্তু বিপত্তিটা কোন জায়গায়? বিপত্তিটা হচ্ছে যখন একটা লম্বা বৈশিষ্ট্যের জিন আর একটা যখন খাটো বৈশিষ্ট্যের জিন দুইটা একত্রিত হয়ে যখন একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, আমরা ধরে নিচ্ছি কোন বৈশিষ্ট্য প্রকাশ করছে? লম্বার বৈশিষ্ট্য প্রকাশ করছে। এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি টিটাকে কি প্রকট জিন আর স্মল টিটাকে প্রচ্ছন্ন জিন। তাহলে এইরকম একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন দুইটা জিন যখন একত্রিত হয়ে যখন একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে তখন এই যে লোকাসের ভিতরে যে জিন দুইটা আছে এই জিন দুইটা বা এই দুইটার অবস্থাকে বলা হয় মূলত হেটারোজাইগাস। তাহলে হেটারোজাইগাস কি? হেটারোজাইগাস হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন যুগল যদি বিপরীত ধর্মী হয় তখন এটাকে বলা হয় হেটারোজাইগাস। আসলে এই কথাটা হোমো মানে হচ্ছে একই, জাইগাস মানে হচ্ছে জিন, জাইগাস শব্দটা আসছে জিন থেকে। তাহলে হোমো যদি একই হয়, জাইগাসটা আসছে জিন থেকে, তাহলে হোমো অর্থাৎ একই জিন দুইটা যদি হয় তখন এটাকে বলা হয় হোমোজাইগাস। হেটারো শব্দের অর্থ ডিফারেন্ট, পার্থক্য, অর্থাৎ জিন দুইটা যদি কি হয়, জিন দুইটা যদি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হয় তখন এটাকে বলা হয় হেটারোজাইগাস। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আমি একটু দেখে নিচ্ছি যে তোমরা কে কি কমেন্টস করেছো। যাই হোক,
তাহলে আমরা বুঝতে পারছি যে হোমোজাইগাস কি, হেটারোজাইগাস কি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। প্রকট জিন কি আমরা সেটাও দেখলাম, প্রচ্ছন্ন জিন কি সেটাও দেখেছি। এবারে আমরা চলে আসি ফিনোটাইপ কি। ফিনোটাইপ ফিনোটাইপ কি দেখো, আমি একটু আগেই বলছিলাম যে কোনো একটা বৈশিষ্ট্য অর্থাৎ কোনো একটা জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকেই বলা হয় ফিনোটাইপ। অর্থাৎ একটা জীব লম্বা না খাটো যখন আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারি তখন এই বৈশিষ্ট্যটাকেই বলা হয় ফিনোটাইপ। তাহলে যদি বলি যে লম্বা, অর্থাৎ বাহ্যিকভাবে আমি দেখলাম কি লোকটি কেমন লম্বা, তাহলে এই যে বাহ্যিকভাবে এই যে লম্বা যে বললাম এটাই হচ্ছে তার ফিনোটাইপ বৈশিষ্ট্য। তাহলে ফিনোটাইপ কি জিনিস বললাম, যে কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকেই বলা হয় ফিনোটাইপ। আর এই ফিনোটাইপ অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটা আমরা জানি কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় একজোড়া জিন দ্বারা। তাহলে লম্বা বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রিত হয়েছে ধরো ক্যাপিটাল টি, এরকম একজোড়া জিন দ্বারা এই লম্বা বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রিত। লম্বা দেখতেছি, এই লম্বা বাহ্যিকভাবে হওয়ার পিছনে যে দুইটা জিন দায়ী, এই জিন দুইটার গঠনকে বলা হয় মূলত জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ কি, কোনো একটা জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ, আর এই বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন যুগলের গঠনকে বলা হয় জিনোটাইপ। অর্থাৎ এই লম্বা বৈশিষ্ট্যটার পিছনে দায়ী জিন দুইটা গঠনকে, জিন দুইটা কীভাবে আছে অর্থাৎ হোমোজাইগাস আছে না হেটারোজাইগাস আছে এটা জানার জন্য আমার দরকার কি জিনোটাইপ জানা, জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ কি, কোনো একটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্যটাই হচ্ছে তার ফিনোটাইপিক বৈশিষ্ট্য, আর ওই বৈশিষ্ট্যটা পেছনে ওই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণকারী জিন যুগলকে বা জিন যুগলের গঠনকে বলা হচ্ছে জিনোটাইপ। তাহলে কোনো দেখো স্বাভাবিকভাবে আমি যদি বলি যে লোকটি লম্বা, তাহলে লম্বা দেখে আমরা বুঝতে পারছি যে আমরা একটা লোকটাকে দেখে আমি বুঝতে পারছি লম্বা। তাহলে লম্বা স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে লোকটি কেমন লম্বা। তাহলে এটা বাহ্যিকভাবে লম্বা দেখলেও কিন্তু এর অভ্যন্তরীণ জিনের গঠনটা কীরকম আমরা জানি যে লম্বা হওয়ার পেছনে যদি লম্বা বৈশিষ্ট্যের জিনটা যদি কি প্রকট জিন হয় তাহলে লম্বা হওয়ার জিনোটাইপটা কেমন হতে পারে, ক্যাপিটাল টি হতে পারে, অথবা কীরকম হতে পারে ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে। অর্থাৎ ফিনোটাইপিকভাবে সে লম্বা হলেও তার জিনোটাইপগতভাবে সে কি হতে পারে, এরকম হোমোজাইগাসও হতে পারে অথবা হেটারোজাইগাসও হতে পারে। আর এটা জানার জন্য আমাকে জানতে হবে কি জিনোটাইপটা দেখতে হবে। অর্থাৎ জিনোটাইপটা যদি কি হয়, জিনোটাইপটা যদি একই প্রকৃতির হয় হোমোজাইগাস হয় তখন আমরা বুঝতে পারবো এটা বিশুদ্ধ লম্বা। আর যদি বিশুদ্ধ লম্বা বলতে আসলে এখানে দূষিত বিশুদ্ধ বিষয়টা না, বিশুদ্ধ লম্বা বলতে এখানে আমি এটাই বোঝাচ্ছি যে এখানে কোনো বিপরীত বৈশিষ্ট্যের কোনো জিন নেই, কোনো প্রচ্ছন্ন জিন নেই তার সাথে, অর্থাৎ দুইটা একই প্রকৃতির জিনই এখানে উপস্থিত। এটা এই জন্য আমি এটাকে বললাম বিশুদ্ধ লম্বা। আর এটাকে আমি বলতেছি হেটারোজাইগাস, সংকর লম্বা। অর্থাৎ এখানে কি আছে সংকর, এর মধ্যে কি মিশ্রিত আছে, অন্য একটা জিন মিশ্রিত আছে। কোন জিনটা, যেটা প্রচ্ছন্ন জিনটা তার লম্বা বৈশিষ্ট্যর সাথে খাটো বৈশিষ্ট্যের জিনটা একত্রিত হয়ে যদিও বৈশিষ্ট্য প্রকাশ করছে কেমন লম্বা, কিন্তু তার জিনোটাইপটা কেমন হেটারোজাইগাস। অর্থাৎ তার মধ্যে কি অন্য একটা বিপরীত বৈশিষ্ট্যের জিনও সাথে উপস্থিত আছে, কিন্তু সেটাকে কী অবস্থায় আছে, উজ্জ্বল অবস্থায় আছে। তার প্রকট জিনের কারণে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারেনি। এই ক্ষেত্রে সে পরবর্তী বংশধরে এসে তার বৈশিষ্ট্যটা প্রকাশ পেতেও পারে। এই জন্য আমরা দেখে থাকি, আমরা অনেক সময় মনে মনে কোশ্চেন হতে পারে যে স্যার আমরা তো দেখেছি যে পিতা লম্বা মাতাও লম্বা কিন্তু সন্তান খাটো হয়েছে, এটা আমরা দেখে থাকি অনেক সময়। তাহলে কেন হয়েছে, এটা হওয়ার পিছনে তাহলে কারণটা কি হতে পারে, হয়তো পিতা লম্বা ঠিক আছে, পিতাটা হয়তো কেমন ছিল অবিশুদ্ধ ছিল অর্থাৎ সংকর ছিল, অর্থাৎ ওই পিতার মধ্যে
কি ছিল, খাটো বৈশিষ্ট্যের কোনো একটা জিন উচ্চ অবস্থায় ছিল। মাও লম্বা, মাও হয়তো কেমন ছিল, মাও হয়তো শঙ্কর লম্বাই ছিল, অর্থাৎ মায়ের মধ্যেও কি ছিল, খাটো বৈশিষ্ট্যের জিনটা ছিল। তাহলে যখনই পিতার থেকে, ওই যে বলছিলাম যে পিতার থেকে একটা জিন আসে, মাথার থেকে জিন আসে, তাহলে পিতার থেকে যদি এই জিনটা এসে মাথার থেকে যদি ক্যাপিটাল জিনটা আসে, তাহলে সন্তান কেমন হবে, লম্বা হবে। তাহলে তোমার মনে কোশ্চেন যে স্যার পিতাও লম্বা মাতাও লম্বা, কিন্তু সন্তান কেমন হয়েছে, সন্তান খাটো হয়েছে, তার মানে প্রচ্ছন্ন জিনটা প্রকাশ পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, তাহলে এই ক্ষেত্রে এই যে পিতার মধ্যে যে আমি বলছিলাম পিতা শঙ্কর থাকলে পিতার মধ্যে যদি কোনো কি থাকে, বিপরীত বৈশিষ্ট্যের ওই খাটো বৈশিষ্ট্যের জিনটা যদি উচ্চ অবস্থায় থাকে, তাহলে ওই জিনটা যদি আসে পিতার থেকে, মায়ের থেকেও যদি কি ওই যে খাটো বৈশিষ্ট্যের জিনটা উচ্চ অবস্থায় ছিল ওইটা যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে সন্তান কেমন হবে। দেখো তো দুইটাই প্রচ্ছন্ন জিন যখন একত্রিত হয় তখন অবশ্যই প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যটা, কি বৈশিষ্ট্য, এই ক্ষেত্রে খাটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে কি হতে পারে, পিতাও লম্বা মাতাও লম্বা, সন্তান কেমন হতে পারে, খাটো হতে পারে। কেন, কারণ পিতা হয়তো শঙ্কর লম্বা, মাতা হয়তো কি শঙ্কর লম্বা, অর্থাৎ পিতাও খাটো বৈশিষ্ট্যের কোনো জিন বহন করতেছিল উচ্চ অবস্থায়, মাও কি করছে, খাটো বৈশিষ্ট্যের জিন বহন করতেছিল উচ্চ অবস্থায়, এই জন্য সন্তান কি পরবর্তী বংশধরে এসে কি হয়, খাটো হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে কি, যে হেটারোজাইগাস অবস্থায় প্রাথমিকভাবে সে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করলেও পরবর্তী বংশধরে এসে সে যদি আরেকটা প্রচ্ছন্ন জিনের সান্নিধ্য হয় তবে বৈশিষ্ট্যটা কি প্রকাশ পেতে পারে। এই ক্ষেত্রে আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে কি আমরা ফিনোটাইপ কি বুঝতে পেরেছি, জিনোটাইপ কি আশা করি এটাও ক্লিয়ার হয়েছে, প্রকট জিন আমরা এটাও বুঝতে পেরেছি, প্রচ্ছন্ন জিন কি এটা নিয়েও আমরা আলোচনা করেছি। এবার আসি আমরা মনোহাইব্রিড ক্রস বা ডাই হাইব্রিড ক্রস, সেই জিনিসটা কি আসলে। ক্রস বলতে আমরা সাধারণত গুণকেই বুঝি, কিন্তু জেনেটিক ফিল্ডে আসলে ক্রস ব্যাপারটা ব্যবহৃত হয় প্রজননের এর একটি পারিভাষিক শব্দ হিসেবে, প্রজনন। তাহলে ক্রস মানে কি, প্রজনন, অর্থাৎ একটি পুং জীবের সাথে একটা স্ত্রী জীবের প্রজনন ঘটানো হলে, অর্থাৎ ক্রস ঘটানো হলে পরবর্তী যে সন্তান উৎপন্ন হয় বা সন্তান সৃষ্টি হয় মূলত এটা ক্রস। এই জন্য আমরা জেনেটিক ফিল্ডে আমরা আসলে প্রজননটাকে ক্রস হিসেবেও ব্যবহার করে থাকি। তাহলে সেই ক্ষেত্রে মনোহাইব্রিড ক্রস জিনিসটা কি, অর্থাৎ মনো শব্দের অর্থ আমরা অনেকেই জানি, মনো মানে কি, মনো মানে হচ্ছে মনু, MONO, কমেন্ট করো, মনো মানে কি, মনো মানে এক, মনো মানে কি এক। আচ্ছা ডাই হাইব্রিড ক্রস, ডাই মানে কি, ডাই মানে হচ্ছে দুই, তাহলে মনো মানে এক, ডাই মানে দুই, তাহলে মনো হাইব্রিড ক্রস কথাটার অর্থ কি দাঁড়ায়, এক, হাইব্রিড মানে শঙ্কর, ক্রস মানে কি প্রজনন, অর্থাৎ এক শঙ্কর ক্রস, আর হচ্ছে ডাই হাইব্রিড ক্রস মানে কি দ্বিশঙ্কর বা দুই শঙ্কর ক্রস। আসলে এই অ্যাকচুয়ালি কথাটা আসছে এইভাবে যে একটু আগে আমরা যে বলেছিলাম যে কোনো একটা জীবের মধ্যে আমরা জানি অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু আমরা যখন জেনেটিকে আমরা যখন সেটাকে কি ক্রস ঘটাই, যখন কোনো একটু আগে আমি যেটা বললাম যে আমরা যে বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করতেছিলাম, কোন বৈশিষ্ট্য নিয়ে, লম্বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। তাহলে একটা জীবের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও আমরা একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, কোন বৈশিষ্ট্যটি নিয়ে, লম্বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এই যে কোনো একটা জীবের মধ্যে যদি একটা বৈশিষ্ট্য নিয়ে যদি ক্রস ঘটানো হয়, অর্থাৎ একটা বৈশিষ্ট্যের ওপরে নিয়ন্ত্রণ রেখে, অর্থাৎ উপরের লক্ষ্য রেখে যদি ক্রস ঘটানো হয়, তখন এই ধরনের ক্রসকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। কী বললাম কথাটা, যে কোনো একটা জীবের মধ্যে যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হয়, অর্থাৎ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে কেমন, ধরো একটা জীব কেমন লম্বা, একটা জীব কেমন লম্বা, তার বিপরীত বৈশিষ্ট্য জীবের সাথে যদি ক্রস ঘটানো হয়, লম্বার বিপরীত কি খাটো, তাহলে দেখো একটা জীবের মধ্যে আমি বলছি অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, তাহলে এরকম একটা জীব, এটাও একটা জীব,
তাহলে বিপরীত বৈশিষ্ট্য, পরস্পর পরস্পরের কি বৈশিষ্ট্য? বিপরীত বৈশিষ্ট্য। তাহলে এরকম বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে যখন ক্রস গঠন হবে, আর কয়টা বৈশিষ্ট্য নিয়ে আমি কাজ করেছি এখানে? একটা বৈশিষ্ট্য নিয়ে। অর্থাৎ এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি একটা বৈশিষ্ট্য নিয়ে লক্ষ্য করে যখন আমি ক্রস ঘটাবো, তখন এই ধরনের ক্রসকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। অর্থাৎ কি বলছি যে বিপরীত এক জোড়া, দেখো দুইটা মিলে হয়েছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি ক্রস গঠন হয়, তবে এই ধরনের ক্রসকে বলা হয় মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ এক সংকর ক্রস। তাহলে দেখো এক জোড়া একটা বৈশিষ্ট্য আমি চিন্তা করছি, লম্বা ক্যাপিটাল টি, খাটো স্মল টি, এর জন্য দায়ী জিনটা টি, এর জন্য দায়ী জিন স্মল টি। তাহলে এই যে দেখো একটা, অর্থাৎ এই জীবের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি মাত্র একটা বৈশিষ্ট্যের উপরে ভিডিওটিকে চলতেছে, দেখো তো। সরি, আসলে ক্যামেরা পড়ে যাওয়াতে সমস্যাটা হয়েছে, তার জন্য দুঃখিত। আমরা যেটা বলতেছিলাম যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস গঠন হয় তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। অর্থাৎ এর মধ্যে একটা বৈশিষ্ট্যের উপরে মানে লক্ষ্য রেখে যখন ক্রস ঘটাবো, তখন এই ধরনের ক্রসকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। তাহলে বলছি যে একটা লম্বা বৈশিষ্ট্য, এই ক্ষেত্রে একটা খাটো বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস। তাহলে এই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটা ক্যাপিটাল টি, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটা স্মল টি। যখন এরকম এক ক্রস গঠন হবে, ক্রস এই যে একটু আগে বললাম যে প্রজনন গঠন হবে, তখন এই ধরনের ক্রসকে, এই ক্ষেত্রে যে সন্তানটা সৃষ্টি হবে, উৎপন্ন হবে, এই সন্তানটার বৈশিষ্ট্যটা কেমন? একটু আগে বলছি লম্বা যদি প্রকট হয়, তাহলে এই বৈশিষ্ট্যটা কেমন হবে? লম্বা হবে। অর্থাৎ এই ধরনের ক্রসকে বলা হবে আসলে মনোহাইব্রিড ক্রস। আরেকটু জিনিস বলে রাখি এখানে, যেটা আমি বলি নাই, এইটা যদি পিতামাতা পিতামাতা হয়, আর এই ক্ষেত্রে পিতামাতার থেকে যে প্রথম যে সন্ততিটা জন্ম নেয় বা উৎপন্ন হয়, এদেরকে সাধারণত আমরা প্রথম বংশধর বলে থাকি, প্রথম বংশধর বলে থাকি, বা এটাকে ফার্স্ট জেনারেশনও বলা হয়, অথবা এটাকে ফার্স্ট ফিলিয়াও বলা হয়। কি বলা হয়? প্রথম বংশধর বা ফার্স্ট জেনারেশন বা ফার্স্ট ফিলিয়া বলা হয়। আর ফার্স্ট ফিলিয়াকে F1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি পিতামাতা পরবর্তী সন্ততির বলা হচ্ছে কি ফার্স্ট ফিলিয়া বা প্রথম বংশধর বা প্রথম জনু বা প্রথম জেনারেশন সন্ততি। তাহলে এটাকে ফার্স্ট জেনারেশন বলে, এটাকে কি পিতামাতা। ঠিক আছে, এবারে আসো যেটা বলছিলাম ডাই হাইব্রিড ক্রস। কি ডাই হাইব্রিড ক্রস? ডাই মানে দুই, অর্থাৎ একটা জীবের মধ্যে যদি দুইটা বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে যদি ক্রস গঠন হয়, ধরো একটু আগে যেটা বলছিলাম যে একটা জীব লম্বা, একটা জীব কেমন? লম্বা। তাহলে একটা বৈশিষ্ট্যের উপরে তখন আমি কি করছিলাম? লক্ষ্য রাখছিলাম। এখন এই জীবটা শুধু লম্বাও না, এখানে আরেকটা বৈশিষ্ট্যের উপরে আমি লক্ষ্য রাখি, এই জীবটা লম্বা এবং কালো। তাহলে একটা তার উচ্চতার, আরেকটা হচ্ছে তার বর্ণ। তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য হলো? দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে কি হাইট, উচ্চতা, আর একটা হচ্ছে তার কালার, বর্ণ। তাহলে দুইটা বৈশিষ্ট্য, অর্থাৎ জীব একটাই, কিন্তু তার উপরে কয়টা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করছি? দুইটা বৈশিষ্ট্য, অর্থাৎ লম্বা এবং কালো। তাহলে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটি আমি ধরে নিয়েছিলাম, তাহলে এই ব্যক্তির জিনোটাইপটা ক্যাপিটাল টি। কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটাকে যদি আমি ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করি, এর জন্য দায়ী জিনটা যদি ক্যাপিটাল বি হয়, তাহলে এর জিনোটাইপটা কি? ক্যাপিটাল বি। তাহলে যখনই আমি একটা ব্যক্তিকে এইভাবে বলবো যে ব্যক্তিটি কেমন? লম্বা এবং কালো, তখন তার লম্বা এবং কালোটা হচ্ছে তার ফিনোটাইপিক বৈশিষ্ট্য।
লোকটা কেমন, লম্বা এবং কালো, বাহ্যিকভাবে আমি দেখতেছি লম্বা এবং কালো, এটা তার কি ফিনোটাইপিক বৈশিষ্ট্য। তার জিনোটাইপটা কি, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী দুইটা জিন যখন একত্রিত হয়েছে ক্যাপিটাল ডি তখন সে কালো লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করছে, আর যখন ক্যাপিটাল বি একত্রিত হয়েছে তখন তার কালো বৈশিষ্ট্যটা প্রকাশ করেছে। তাহলে লম্বা এবং কালো এর জিনোটাইপটা হবে কি, ক্যাপিটাল টি ক্যাপিটাল বি। ধরে নিস বিশুদ্ধর ক্ষেত্রে বিশুদ্ধ লম্বা কালো, এক্ষেত্রে আমরা হেটারোজাইগাসে যাই নেই, আমরা পরবর্তীতে আলোচনা করব সেগুলো নিয়ে। তাহলে বিশুদ্ধ লম্বা কালোর ক্যাপিটাল টি লম্বা এবং কালোর কি ক্যাপিটাল বি। তাহলে একটা জীবের মধ্যে এরকম দুইটা বৈশিষ্ট্য, আরেকটা জীব বিপরীত, যেহেতু আমাকে বিপরীত নিতে হবে, জেনেটিক্সে ম্যান্ডেল বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে ক্রস ঘটিয়েছিলেন। এক্ষেত্রে তাহলে বিপরীত যখন বৈশিষ্ট্য নেব, লম্বার বিপরীতটা কি, আমরা খাটো ধরে নিয়েছিলাম, খাটো, কালোর বিপরীত ধরে নিলাম ফর্সা। তাহলে এই জীবটা কেমন, খাটো এবং ফর্সা। তাহলে এটাও একটা জীব, কিন্তু তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য লক্ষ্য করতেছি। তাহলে পরস্পরের বিপরীত, দেখো একটা জীবের মধ্যে দুইটা বৈশিষ্ট্য, একটা জীবের মধ্যে দুইটা বৈশিষ্ট্য, কিন্তু পরস্পরের বিপরীত। তাহলে এই ক্ষেত্রে খাটোর জন্য যদি স্মল টি হয়, ফর্সার জন্য হচ্ছে স্মল বি। তাহলে তার জিনোটাইপটা কি, স্মল বি। তাহলে এরকম বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন ক্রস ঘটাবো, অর্থাৎ এখানে কয়টা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি, দুইটা বৈশিষ্ট্য, তাহলে আমরা বলবো দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন আমরা ক্রস ঘটাবো তখন এই ধরনের ক্রসকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। তাহলে ডাইহাইব্রিড ক্রস কি, যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটাবো তখন তাকে আমরা বলবো ডাইহাইব্রিড ক্রস। অর্থাৎ এই ক্ষেত্রে টাইপটা কেমন এটা চাই, তাহলে অবশ্যই আমাদের একটা পরীক্ষা করতে হবে, একটা টেস্ট করতে হবে। আর এই টেস্টটা করার জন্য অবশ্যই আমাদেরকে মাতৃবংশীয় জানা কোনো প্রচ্ছন্ন জীবের সাথে ক্রস ঘটাইতে হবে। মাতৃবংশীয় প্রচ্ছন্ন কোনো জীবের সাথে ক্রস ঘটাইলে তাহলে মাতৃবংশীয় কোনো প্রচ্ছন্ন জীবের সাথে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে মাতৃবংশীয় প্রচ্ছন্ন জীবটা কি, খাটো স্মল টি এটার সাথে বা এটার সাথে যদি ক্রস ঘটাই, তাহলে আমি কিন্তু লোকটি বাহ্যিকভাবে কি, আমরা বাহ্যিকভাবে কিন্তু আমি বুঝছি যে লম্বা, কিন্তু আমি জানি না তার জিনোটাইপটা কেমন। এই ক্ষেত্রে আমি কি করলাম, জানা কোনো প্রচ্ছন্ন হোমোজাইগাস জীবের সাথে যদি আমি ক্রস ঘটাই, এই ধরনের ক্রসকে বলা হয় টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস কি, কোনো একটি জীব হেটারোজাইগাস অবস্থায় আসছে, অর্থাৎ দুটা কি একই প্রকৃতির জিন দ্বারা বৈশিষ্ট্য প্রকাশ করছে, না দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন একত্রিত বৈশিষ্ট্য প্রকাশ করছে, অর্থাৎ হেটারোজাইগাস না হোমোজাইগাস অবস্থায় আছে তা জানার জন্য মাতৃবংশীয় জানা কোনো প্রচ্ছন্ন জীবের সাথে ক্রস ঘটানো হলে এই ধরনের ক্রসকে বলা হয় টেস্ট ক্রস। আর এইভাবে যদি আমি ক্রসটা ঘটাই, তাহলে এর অনুপাত অ্যানালাইসিস করে আমরা সহজেই বুঝতে পারবো যে এটি কি অবস্থায়, হেটারোজাইগাস অবস্থায় আছে না হোমোজাইগাস অবস্থায় আছে। আমরা পরবর্তীতে এটি নিয়ে বিস্তার আলোচনা করব। তারপরে চলে আসি ব্যাক ক্রস কি। আসলে ব্যাক ক্রসটাও এক ধরনের টেস্ট ক্রস। লোকটি যদি লম্বা হয় অথবা এরকম যদি হয়, ব্যাক ক্রস কি, ব্যাক ক্রসটা হচ্ছে যে
সন্তান সন্ততি, সন্তান সন্ততি এর সাথে যদি তার পূর্বপুরুষের বা পূর্ব বংশধরীয় কোনো জীবের সাথে ক্রস ঘটানো হয়, অর্থাৎ ব্যাক পিছনে পূর্বপুরুষের কারোর সাথে, পূর্বপুরুষের হোমোজাইগাসের সাথে যদি ক্রস ঘটানো হয়, তবে এই ধরনের ক্রসকে বলা হয় ব্যাকক্রস। তাহলে ব্যাকক্রস কি? ব্যাকক্রস হচ্ছে যে সন্তান সন্ততি সাথে যদি তার পিতামাতা বংশধরীয় বা পূর্ব বংশধরীয়, পূর্বপুরুষ বংশধরীয় কারোর সাথে ক্রস ঘটানো হয়, তবে এই ধরনের ক্রসকে বলা হয় ব্যাকক্রস। অ্যাকচুয়ালি ব্যাকক্রসের সাধারণত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে ঘটানো হয়ে থাকে বা উদ্ভিদের ক্ষেত্রে ঘটানো হয়ে থাকে। এটা সাধারণত উঁচু শ্রেণী তথা মানুষের ক্ষেত্রে নিষিদ্ধ। তাহলে ব্যাকক্রসটা কি বললাম? ব্যাকক্রসটা হলো সন্তান সন্ততিদের সাথে যদি পিতা মাতা বংশধরীয় কারোর সাথে ক্রস ঘটানো হয়, অর্থাৎ সন্তান সন্ততির পূর্বপুরুষের কারোর সাথে যদি ক্রস ঘটানো হয়, এই ধরনের ক্রসকে সাধারণত বলা হয় ব্যাকক্রস। তাহলে আমরা আজকে টেস্ট ক্রস কি, ব্যাকক্রস কি এই বিষয়টি নিয়ে আলোচনা করে ফেললাম। তাহলে আমাদের যে আলোচ্য বিষয়গুলো ছিল আমরা মোটামুটি ধরে ধরে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করেছো এবং অনেকটাই বুঝতে পেরেছো। আর তারপরে যদি তোমাদের কোনো কিছু না বোঝা থাকে, জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবা এবং পরবর্তীতে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আবারও সামনের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।